অ্যান্টিনেটাল ভিজিট সেটি আসলে ন্যূনতম কতগুলো প্রয়োজন এবং কোন জায়গা থেকে সেই সার্ভিসটি তারা গ্রহণ করবেন? অ্যান্টিনেটাল কেয়ার করার উদ্দেশ্য কি? প্রথম হলো উদ্দেশ্য হলো টু গিভ অ্যাডভাইস রিগার্ডিং ডায়েট, চলাফেরা সম্পর্কে। 2 নম্বর হলো টু আইডেন্টিফাই তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করা এবং অ্যাডভাইস দেওয়া। এইটা WHO নিয়ম অনুসারে আমরা আগে যখন করতাম তখন প্রত্যেক মাসে একবার করে করতাম না, 7 মাস পর্যন্ত, এরপরে 2 সপ্তাহ পর্যন্ত আপ টু 36 এর পর উইকলি। কিন্তু WHO একটা ফিক্স করে, যেহেতু হয় না ইন্টেলিজেন্স হয় না সব আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় না বেশি, সেজন্য WHO ঠিক করে দিয়েছিল যে অ্যাটলিস্ট 4 ভিজিট যেন হয়, অ্যাটলিস্ট। সেটা হলো বুকিংয়ের সময় একটা, মানে 16 সপ্তাহ আগে একটা, 24 একটা, তারপর 32 থেকে একটা, শেষের দিকে। কিন্তু WHO এখন আবার একটু মডিফাই করছে, তারা একটু শেষের দিকে যে ভিজিটগুলি সেগুলির নাম্বার একটু বাড়াই দিয়েছে, কারণ ওই সময় কমপ্লিকেশন বেশি হয় তো। এবং 36-এর পরে প্রেজেন্টেশন, বাচ্চা ঠিক আছে কিনা এগুলো বোঝার, বাচ্চার সাইজটা সেটা আরেকটু বাড়াই দিচ্ছে। কাজে এই মিনিমাম 4টা ভিজিট যেন তারা ঠিকঠাক মতো দেয়। এবং ভিজিটে যাবে যখন, হেলথ ভিজিটরদের কী কাজ, তার ব্লাড প্রেশার, ওজন, অ্যানিমিয়ার লক্ষণ, ইউরিন ইনফেকশনের কোনো লক্ষণ আছে নাকি ইত্যাদি, তারপর বাচ্চার প্রেজেন্টেশনটা কেমন, বাচ্চার সাইজটা বাড়ছে কিনা, এসব, মায়ের ওজন গেইনটা ঠিক হয়েছে কিনা, এসব তার দেখবে, দেখে অ্যাকর্ডিংলি অ্যাডভাইস দেবে। নিশ্চয়ই। বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলা রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন।